Welcome to this class of quantum mechanics. Today I shall discuss an interesting effect, namely dispersion in quantum mechanics. In the introductory lecture, I sort of directly jumped into the fence of the subject with all its formulations, postulates and so on, without emphasizing much on the way or the process of development of the subject. এবং যে পস্টুলেটগুলো আগের দিন বলেছি, those postulates, কিছু postulate আছে, they are not go fit with our normal experiences, the way we look at nature. সেই experience বা সেই সেন্সের সাথে খাপ খায় না। তো this is unlike Newtonian mechanics or classical mechanics, যেখানে the entire theory was developed on the basis of our experience. এবং এটা আমি আগেও ডিসকাস করেছি যে আমরা হিউম্যান বিং যে রেঞ্জ অফ টাইম বলো বা মাস বা লেন্থ স্কেল, যে রেঞ্জ জুড়ে আমরা সেন্স করতে পারি তার থেকে অনেক 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 বেশি রেঞ্জ জুড়ে ইউনিভার্স অপারেট করে। এবং এই আলট্রা ন্যারো রেঞ্জ, যে রেঞ্জে আমরা আমাদের এক্সপিরিয়েন্স ডেভেলপ করেছি এবং তার উপর বেস করে একটা থিওরি ডেভেলপ করেছি, সেই থিওরিটা অন্য রেঞ্জে ইটস নট এক্সপেক্টেড টু গো ওয়েল। এবং এটা যেমন সত্যি, ঠিক একই রকমভাবে ওই সমস্ত রেঞ্জে যেখানে আমাদের সেন্স পৌঁছয় না, সেই সমস্ত রেঞ্জে যদি কোনো অ্যাকচুয়াল থিওরি থাকে, তাতে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস থাকতে পারে যেটা অ্যাকচুয়ালি আমরা আমাদের সেন্স করতে অসুবিধা হয়। এটাও হতে পারে, বিকজ দোজ রেজিমস উই আর নট ওয়েল অ্যাকাউন্টেড উইথ। আই মিন ওই রেঞ্জকে সেন্স করার কোনো স্কোপই আমাদের নেই। তো সেইখানে যে সমস্ত ট্রুথগুলো আছে, সাইন্টিফিক ট্রুথ অফ নেচার, সেগুলোকে ইটস ডিফিকাল্ট টু ডাইজেস্ট ফর আস হু লিভস ইন আ ক্লাসিক্যাল ওয়ার্ল্ড where classical mechanics works well. So first thing, you have to accept that theories like quantum mechanics and any theories that encompasses a regime which is beyond the scope of our experience, সেই ধরনের থিওরিতে এমন অনেক কিছুই থাকবে যেটা আমাদের নর্মাল সেন্সের সাথে নাও যেতে পারে। So with this preamble, I start this class. এখানে আমি আরেকটু পিছন দিকে যাব, কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টের একটু পেছন দিকে, অর্থাৎ 1923-24 এই সময় যাব, যেখানে আই থিঙ্ক দিস ইজ দ্য বার্থ পয়েন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। এবং দিস ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট টাইম। তো এখানে এই সময়ে যেটা হয়েছিল যে দ্য কোয়ান্টাম থিওরি অফ লাইট ওয়াজ অলরেডি এস্টাবলিশড, and established in the sense যে অলরেডি ডিসকভারি অফ এনার্জি অফ কোয়ান্টাম রেডিয়েশন, এইটার জন্য যেটা 1900-এ যে কাজটা হয়েছিল ম্যাক্স প্ল্যাঙ্কের, তার জন্য 1918-এ নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড হয়ে গেছে। এবং ওই কোয়ান্টাম রেডিয়েশন এই থিওরির উপর বেস করে আইনস্টাইন 1905-এ সাকসেসফুলি ফটোইলেকট্রিক এফেক্টকে ডিসক্রাইব করতে পেরেছিল। এবং for this he was credited Nobel Prize in 1921 for the discovery of law of photoelectric effect. অর্থাৎ quantum theory of light was well established that time, এবং people talked about wave particle duality of radiation, অর্থাৎ লাইট যেটা এমন একটা এন্টিটি, কখনো কখনো কোনো কোনো সার্কামস্ট্যান্সেস যেখানে ওয়েভের মতো বিহেভ করে, অ্যান্ড ইট শোজ wavely nature like interference, diffraction, এগুলো wave like entity দেখাতে পারে। And in other circumstances it can show particle like behavior, like in photoelectric experiment. So it's called wave particle duality, যে either or একটা ব্যাপার, যে either এটা ওয়েভের মতো বিহেভ করবে or এটা পার্টিকেলের মতো বিহেভ করবে, depending on the situation. Nowadays this concept is almost, I mean, the concept of wave particle duality is discarded in these times. It's almost discarded because nowadays people say যে
ইট ডিপেন্ডস অন দ্য ইন্টারপ্রিটেশন, যে আমরা দু ধরনের ক্যারেক্টার যে দেখছি, ডিফ্র্যাকশন অর ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার অফ এ সিঙ্গেল এন্টিটি, এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে ইন্টারপ্রেট করছি দুটো প্রপার্টিকে তার উপর ডিপেন্ড করে। তো সেখানে এরকম বলা ঠিক নয় যে লাইট কখনো কখনো ওয়েভ, কখনো কখনো পার্টিকেল। লাইট যেমন তেমনই, বাট উই হ্যাভ টু ইন্টারপ্রেট প্রপারলি বিটুইন দিস টু ক্যারেক্টার্স, উই হ্যাভ টু মেক আ কোরিলেশন বিটুইন দিস টু ক্যারেক্টার্স। এবং সেইভাবেই এটা আজকের দিনে ইন প্রেজেন্ট ডে ফিজিসিস্ট এইভাবেই দেখে। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি টেক্সট বুকে হয়তো দেখতে পারবে, বাট ইট ওয়াজ আ কনসেপ্ট, সেঞ্চুরি ওল্ড কনসেপ্ট, এবং এটা এখন কিন্তু সেভাবে অ্যাডপ্টেড হয় না। But it was important concept in those time, because on the basis of this wave particle duality, this man introduced a new concept, Louis de Broglie. Of course, this is not the right pronunciation in French. French pronunciation অনুযায়ী এটা লুই ডি ব্রয়, বাট আমরা ইন্ডিয়ান স্টুডেন্টসরা এটাকে মানে এই নামটাকে ডি ব্রগলি হিসাবেই পরিচিত আমাদের কাছে। সো আই উইল কন্টিনিউ উইথ ডি ব্রগলি। এবং তিনি একটা হাইপোথিসিস দেন যে এনি মুভিং পার্টিকেল অর অবজেক্ট, যেটা আমরা ম্যাটার বলে জানি, মেটেরিয়াল পার্টিকেল, হ্যাজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ। এবং এটা উনি কেন বললেন? কারণ ডি ব্রগলির মনে হলো যে যেটা লাইট, যেটাকে আদারওয়াইজ it was thought to be a wave, in some circumstances it behaves as a particle. তো এমন হতে পারে তাহলে যে আমরা যেগুলোকে পার্টিকেল হিসেবে ভাবি সেগুলো কোনো কোনো সিচুয়েশনে ওয়েভের মতো বিহেভ করতে পারে। সো ইট ওয়াজ অ্যান এক্সপেকটেশন ফ্রম দ্য সিমেট্রি অফ নেচার যে এমনটা হতেও পারে। And it's very difficult to say that actually he had that deep insight of what he had said, because this very statement has given birth to the very subject quantum mechanics. এখান থেকেই কিন্তু quantum mechanics এর শুরু actually. So if you look at the career of this person, he is a very interesting person because he did his first graduation degree in history, and he was interested in political history. And like many scientists of that time, he during the First World War, he stood at the war front, and he worked in the war front to develop wireless communication technology for his country. And somehow he turned his interests in science and mathematics, and then graduated in physics. And after that he did his PhD, and in his PhD thesis he proposed this very hypothesis that any moving particle or object has an associated wave. এবং this is quite unconventional যে একটা history student he completely turned around and started his career in science and given a remarkable hypothesis which is responsible for the creation of a new theory, new mechanics, which is just inevitable in the domain of the subatomic phenomena. এবং এই হাইপোথিসিসটা বাদ দিয়ে ডি ব্রগলির আর দু একটা কাজ আছে, পাইলট ওয়েভ থিওরি নিয়ে কিছুটা কাজ আছে, দিস ইজ প্যারালাল থিওরি অফ কোয়ান্টাম মেকানিক্স, যেটা খুব একটা সাকসেসফুল থিওরি হয়নি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট হি ওয়াজ নট জায়েন্ট ফিগার্স অফ ফিজিক্স অফ দোজ টাইম লাইক নিলস বোর, আইনস্টাইন, or Heisenberg, or Dirac, or Feynman. And he, apart from this particular hypothesis, he did not make any significant contribution in physics. এবং the rest of the life he engaged himself in popularizing science among the common people. এবং এই ডি ব্রগলির যে ফ্যামিলি ট্রি, সেটা একটু অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট গোছের। ডিউক অফ ফ্রান্স, এটা তোমরা হিস্ট্রিতে হয়তো পড়েছো, একটা খুব সম্মানীয় পোস্ট, ডিউক অফ ফ্রান্স।
এবং বিভিন্ন প্রভিন্স আছে যেখানে ডিউক বলে একটা পোস্ট আছে এবং খুব সম্মানীয় পোস্ট। ডিব্রগলির পরিবারের বহু লোক ডিউক হয়েছিল এবং ডিব্রগলিও একসময় ডিউক হয়। সো হি ইজ মোর লাইক অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ফিগার এবং ওই পাওয়ারটাকে উনি কাজে লাগিয়েছিলেন টু popularize science among the society. So this is the just I mentioned because the life of every scientist is worth mentioning. কিভাবে তাদের থট প্রসেস, তাদের ইন্টারেস্ট ডেভেলপ করে, সুইচ করে, অ্যান্ড কিভাবে একটা ছোট্ট রিমার্ক পুরো পৃথিবীর মানে আই মিন ফিজিক্সের ওয়ে অফ ভিভিং দ্য নেচার এটাকে পুরো চেঞ্জ করে দেয়। এটা জাস্ট হাইলাইট করার জন্য বললাম। সো ইট ওয়াজ হিজ এক্সপেকটেশন ফ্রম দ্য সিমেট্রি ইন নেচার যে এরকম একটা জিনিস হতেও পারে। And within 5 years from that, in 1928, it was experimentally demonstrated by two groups. এরকম একটা গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া, যেটা অ্যাপারেন্টলি সত্যি কি মিথ্যে সেটাই বোঝা যাচ্ছিল না, সেটা মাত্র 5 বছরের মধ্যে এক্সপেরিমেন্টালি ডেমনস্ট্রেটেড হয়ে যাওয়া, ইট ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটিং ইন দ্য হিস্ট্রি অফ ফিজিক্স। এবং যার জন্য 1929-এ de Broglie was awarded Nobel Prize for the discovery of wave nature of electrons. যদি এক্সপেরিমেন্টালি ডেমনস্ট্রেট করেছিল দুটো গ্রুপ ইন্ডিপেন্ডেন্টলি, একটা হচ্ছে ডেভিশন অ্যান্ড জার্মার, যেটা হয়তো তোমরা পড়েওছো ইন ইউএসএ বেল ল্যাবস, এবং স্কটল্যান্ডে অ্যাবারডিনে জিপি থমসন। ইন্ডিপেন্ডেন্টলি এই দুটো গ্রুপই এক্সপেরিমেন্টালি ডেমনস্ট্রেট করেছিল ওয়েভ নেচার অফ লাইট, এবং যার জন্য those people got Nobel Prize in 1937. আর ডি ব্রগলি আইডিয়াটা প্রথম দিয়েছিল বলে 1929, অনেক আগেই he was awarded the prize. So this was the hypothesis, মানে statement of the hypothesis. Any moving particle or object has an associated wave of wavelength lambda equals to h by p. Now where did he get this formula? কোথা থেকে এই ফর্মুলার ক্লুটা পেল ডি ব্রগলি? সেটা হচ্ছে যেহেতু এটা ওই লাইট থিওরি, মানে কোয়ান্টাম থিওরি অফ লাইটের থেকেই এটা ডিরাইভ করা কনসেপ্টটা, তো ওখানেই এখানে লাইটের ক্ষেত্রে যে সেই সময় যে থিওরিগুলো ডেভেলপ করেছিল, প্রত্যেকটা থিওরি ওয়াজ সলিড থিওরি, অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি বাট সলিড। সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল ওয়েভ থিওরি অফ লাইট, যেটা ম্যাক্সওয়েলের দেওয়া ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেখানে যে কোনো ওয়েভের ক্ষেত্রেই ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইজ ল্যামডা, আই মিন ওয়েভলেন্থ টাইমস ফ্রিকোয়েন্সি, অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেখানে লাইটের এনার্জি ইজ momentum times velocity, and the quantum theory of light where energy is h times nu. তো এখানে এই তিনটেকে কম্বাইন করলে লাইটের ক্ষেত্রে এক্স্যাক্টলি এই রিলেশনটাই পাওয়া যায়। ইফ ইউ জাস্ট ইকুয়েট দ্য রাইট হ্যান্ড সাইড pc equals to h nu and use c by nu equals lambda, then you get back this equation for light. এবং ন্যাচারালি এখান থেকে ডি ব্রগলি সাজেস্ট করেছিল যে পার্টিকেলেরও যদি ওয়েভ নেচার থাকে, পার্টিকেলের মোমেন্টাম দিয়ে সেটা পাওয়া যাবে। সো দিস ওয়াজ হিজ ক্লু। এবং এখানে এই রিলেশনটাকে আরেকটু সাজিয়ে in terms of k wave number লেখা যায়। k is defined as 2 pi by lambda. 2 pi by lambda means 2 pi distance travel করলে, মানে 2 pi ডিস্টেন্সের মধ্যে কতগুলো কমপ্লিট ওয়েভলেন্থ আছে সেটাকে ওয়েভ নাম্বার হিসেবে ডিনোট করা হয়। কোথাও কোথাও ইউনিট ডিস্টেন্সে কতগুলো ওয়েভ নাম্বার আছে, আই মিন কতগুলো কমপ্লিট ওয়েভ আছে, সেটাকেও ওয়েভ নাম্বার বলা হয়। দ্যাট ইজ মেইনলি ইন সলিড স্টেট ফিজিক্স দ্যাট concept is adopted, but in general 2 pi by lambda টাকে wave number বলা হয়। So it is then written in terms of reduced Planck's constant h cut. So p equals to h cut k. Momentum is directly related to the wave number of the associated matter wave. Then people started to figure out what could be the mathematical expression for the
wave that is to describe the material particle. এবং তাহলে ক্লাসিক্যালি যদি আমরা সিম্পলেস্ট সিচুয়েশন থেকে শুরু করি, যে একটা ফ্রি পার্টিকেল, সেটা ক্লাসিক্যালি ফ্রি পার্টিকেল বলতে বোঝায় যে তার উপরে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না এবং দ্য মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট and the total mechanical energy, which in case of free particle is the kinetic energy, is a conserved quantity p squared by 2m. তাহলে তা যদি হয় তাহলে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে একটা সিঙ্গেল মোমেন্টাম এবং তার করেসপন্ডিংলি একটা সিঙ্গেল ওয়েভলেন্থ এক্সপেক্ট করা যেতে পারে। সো দিস সাজেস্টস দ্যাট the matter wave corresponding to a free particle should be a monochromatic sinusoidal wave function. Monochromatic means consists of single wavelength. Simplest situation hote pare monochromatic sinusoidal wave, that is a plane wave. So people started to think about whether a plane wave can can describe the wave corresponding to a free particle. এবং প্লেন ওয়েভের ইকুয়েশনটা এরকম হয়, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন a to the power I k dot r minus omega t, where this k is in vector sign. This vector describes the direction of the wave. তো এটাকে প্লেন ওয়েভ কেন বলা হচ্ছে সেটা নিয়ে একটু ডিসকাস করা যেতে পারে, যে সেটা জাস্ট একটা এক্সারসাইজ ফর থিঙ্কিং অন ওয়েভস। তো প্লেন ওয়েভ কথাটার মানে হচ্ছে যে ডিরেকশন অফ প্রপাগেশন তার সাথে পারপেন্ডিকুলার যে কোনো আমি যদি প্লেন নিই, সেই প্লেন বরাবর সব জায়গায় ফেজ ইজ সেম, দের ইজ নো ফেজ ডিফারেন্স among the points on the plane perpendicular to the direction of propagation. এবং কিভাবে সেরকম একটা ওয়েভকে এই এক্সপ্রেশন দিয়ে কিভাবে এটা বোঝা যাচ্ছে সেটা নিয়ে একটু ডিসকাস করব। দিস ইজ আ প্লেন ওয়েভ, এবং এখানে যদি দেখো যে এখানে যে ওয়েভের যে ফেজ সেইটা ইজ কন্টেন্ট ইন দ্য আর্গুমেন্ট অফ ই। এটা ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি না লিখে সাইন কে ডট আর মাইনাস ওমেগা টি বা কস এইভাবেও লেখা যেত। হোয়াট এভার ইট ইজ, দ্য ফেজ ইজ ডিফাইন্ড অ্যাজ কে ডট আর মাইনাস ওমেগা টি। তো যদি এখানে কে ভেক্টর বলতে কি বোঝায় সেটা এখনো, বা হোয়াট ইজ ইটস রিলেশন উইথ দ্য ওয়েভ নাম্বার উই হ্যাভ জাস্ট ডিফাইন্ড, সেইটা এখনো করা হয়নি। তো সেইটাতে আসছি একটু পরে। অ্যাকচুয়ালি কে ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটাই হচ্ছে ওয়েভ নাম্বার 2π/λ, অ্যান্ড কে ডট আর মাইনাস ওমেগা টি, এটাকে আমরা যদি কে ভেক্টর হয় তাহলে তার তিনটে কম্পোনেন্ট আছে ধরে নিই, কে এক্স ইন্টু এক্স প্লাস কে ওয়াই ইন্টু ওয়াই প্লাস কে জেড ইন্টু জেড মাইনাস ওমেগা টি। দিস ইজ দ্য ফেজ অফ দ্য ওয়েভ। এবং এই ফেজটা কনস্ট্যান্ট থাকবে কোন রিজিয়ন জুড়ে সেটা যদি বোঝার চেষ্টা করি, দ্যাট উইল বি সারফেস অফ কনস্ট্যান্ট ফেজ, which will be this quantity should be equals to a constant, this quantity. So এইটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য সারফেস which is of constant phase. এবং এটা যদি এটা যে কোনো একটা পার্টিকুলার টাইমে ভাবো, সো দিস কোয়ান্টিটি ইজ অলসো কনস্ট্যান্ট, তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে ওই সারফেসের ইকুয়েশন যেখানে ফেজটা কনস্ট্যান্ট থাকবে। অ্যান্ড দিস সারফেস ইজ অ্যাকচুয়ালি আ প্লেন পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর কে। সেটা কিভাবে বলা যায়, যদি এই সারফেসের যে এক্স ওয়াই জেড বলা যে ফাংশনটা সেটার যদি গ্রেডিয়েন্ট নিই, সেই গ্রেডিয়েন্টটা নিলে দেখো এখানে কে ভেক্টর পাওয়া যাচ্ছে। অ্যান্ড আমরা জানি যে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে সারফেসের সাথে নর্মাল, সো এই সারফেসের সাথে নর্মাল ভেক্টর হচ্ছে কে ভেক্টর। তো এখান থেকেই বলা যায় যে এটা একটা প্লেন সারফেস। প্লেন সারফেস কেন, কারণ এই কে এক্স কে ওয়াই কে জেড এগুলো কনস্ট্যান্ট। তো জেনারেল প্লেন সারফেসের ইকুয়েশন হচ্ছে ax plus by plus cz equals to d, সে যেখানে a b c d এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে প্লেনের ইকুয়েশন বলা যায়। এবং কেন প্লেন, কারণ এখানে এই গ্রেডিয়েন্টটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ওয়াই জেড, মানে যে কোনো পয়েন্টেই আমি গ্রেডিয়েন্ট নিই না কেন সেটা সবসময় যদি কে হয়, তার মানে এই সারফেসটা এমন একটা সারফেস যার উপর পারপেন্ডিকুলার ড্র করলে যে কোনো পয়েন্টেই ড্র করি না কেন সেটা একটা কনস্ট্যান্ট ভেক্টর হবে। তো সেটা হতে পারে কখন, যদি এটা একটা প্লেন সারফেস হয়। তো কাজেই এখানে তাহলে দিস সারফেস অফ কনস্ট্যান্ট ফেজ, এটা একটা প্লেন, এটা বোঝা গেল, এবং এই প্লেনটা কে ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, এই দুটো জিনিস বোঝা গেল। তার মানে
এটা একটা প্লেন ওয়েভ, এখান থেকেই বলা যাচ্ছে, যার যেখানে ডিরেকশন অফ প্রপাগেশন ইজ অ্যালং দ্য ভেক্টর কে, and magnitude of this k vector is the wave number which we have defined 2 pi by lambda. তাহলে এই kx ky kz, হ্যাঁ, এখানে এই জাস্ট গ্রেডিয়েন্টটা যে কে হয় সেটা দেখিয়েছি ফর অল টাইম। এবং তাহলে kx ky kz এগুলো কি, এটা একটু বোঝা যায়। সেটা বোঝার জন্য প্রথমে ধরে নিচ্ছি যে কে ভেক্টরটা x ডিরেকশন বরাবর আছে। সো দিস কে ভেক্টর ইজ k টাইমস i ক্যাপ, এবং তা যদি হয় তাহলে দিস ফেজ বিকামস kx মাইনাস ওমেগা টি। তাহলে আমি যদি একটা পার্টিকুলার টাইমে দেখি, অর্থাৎ টাইমটাকে ফ্রিজ করে দিলাম, পার্টিকুলার টাইমে তাহলে ফেজ চেঞ্জ হবে যদি এক্স এর ভ্যালু চেঞ্জ হয়। তার ডিরেকশন অফ প্রপাগেশনের দিকে যদি আমি চেঞ্জটা দেখি, সেখানে ফেজটা চেঞ্জ হচ্ছে, এবং কেটাকে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এক্স ডিরেকশন বরাবর ইউনিট ডিস্টেন্স গেলে কতটা ফেজ চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে কে। So this k is then change of phase per unit length along the direction of propagation. So which in turn can be said that the change of phase per unit length perpendicular to the plane defined by k dot r minus omega t equals to c. অর্থাৎ কনস্ট্যান্ট ফেজে পারপেন্ডিকুলার একটা মানে কনস্ট্যান্ট ফেজওয়ালা প্লেনের পারপেন্ডিকুলার একটা ডিরেকশনে পার ইউনিট লেন্থের জন্য যে ফেজ চেঞ্জ হচ্ছে সেটাকে কে বলে ভাবা যেতে পারে। সো দিস ইজ সে, এই লাইনগুলো দিয়ে একটা কনস্ট্যান্ট ফেজ রিজিয়নকে বোঝানো হয়েছে। অর্থাৎ এটা একটা সিঙ্গেল ওয়েভ লেন্থ, এই ডিস্টেন্সটা একটা ওয়েভ লেন্থ। তো কাজেই এইখানে এই প্লেনের উপরে যা ফেজ আছে, সেম ফেজ উইল বি দিস অন দিস প্লেন অ্যান্ড অন দিস প্লেন, এবং এর মাঝামাঝি কোথাও যদি থাকি, পজিশনটা দেখি, সেখানে সব জায়গায় ফেজটা আলাদা হবে কম্পেয়ার ফ্রম দিস পয়েন্টস। তো এবার পারপেন্ডিকুলার ডিরেকশনে গেলে দ্য চেঞ্জ অফ ফেজ পার ইউনিট ডিস্টেন্স ইজ কে, কিন্তু আমি এইখান থেকে ইফ উই ফ্লাই অফ দিস প্লেন ইন এনি ডিরেকশন মে নট বি পারপেন্ডিকুলার, সেক্ষেত্রেও ফেজ চেঞ্জ হবে। তাহলে ডিরেকশন ওয়াইজ ফেজ চেঞ্জ আমরা ডিফাইন করতে পারি। পারপেন্ডিকুলার টু দ্য প্লেন যদি হয় দেন ইট ইজ কে, বাট হোয়াট ইফ উই ট্রাই টু ফাইন্ড দ্য চেঞ্জ ইন আদার ডিরেকশনস, তো এই ক্ষেত্রে তাহলে কি হলো, কে এক্স ইকুয়ালস টু কে, যেহেতু এক্স ডিরেকশনে পার্টিকেল মুভ করছে, এবং ওয়াই আর জেড ডিরেকশনে পার্টিকেলের ওয়েভের কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না। আর অন্য কোনো ডিরেকশনে যদি ভাবি, সেখানে তাহলে করেসপন্ডিং কম্পোনেন্টের কথা ভাবতে হবে। তো সেই হিসেবে কে এক্স কে ওয়াই কে জেড গুলোকে ভাবা যেতে পারে, যে যদি একটা আরবিট্রারি ডিরেকশনে প্লেনটা প্রোপাগেট করে, সে লাইক দিস, এখানে তোমার ওয়েভটা প্রোপাগেট করছে অ্যালং দিস ডিরেকশন, তাহলে এই ডিরেকশন বরাবর ইউনিট ডিস্টেন্স গেলে ফেজ চেঞ্জ হবে কে। বাট আমি যদি এক্স বা ওয়াই বা জেড ডিরেকশন বরাবর যাই, অন্য তিনটে ডিরেকশন, তাহলে সেই ডিরেকশন বরাবর ইউনিট ডিস্টেন্স ট্রাভেল করার পর যে ফেজ চেঞ্জ হবে, দ্যাট উইল বি কে এক্স কে ওয়াই অ্যান্ড কে জেড। সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ট্রাই টু সে। এখানে এইটুকুর মধ্যে কে নিয়ে যা যা ডিসকাশন করলাম, সেটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের অ্যাজ কোনো ব্যাপার নেই তার মধ্যে। দিস ইজ কনসেপ্ট অফ ওয়েভ ফেনোমেনা, এবং ওয়েভ ফেনোমেনার মধ্যে যে যে কনসেপ্টগুলো আছে সেগুলো একবার ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবং সেটুকুকে যদি একটু সামারি করি, তাহলে কেটা হচ্ছে ওয়েভ নাম্বার 2 পাই বাই ল্যামডা হিসেবে প্রথমে ডিফাইন করেছিলাম, এবং সেটাকে এইভাবে ইন ল্যাঙ্গুয়েজ ডিফাইন করা যায় যে অ্যালং দ্য ডিরেকশন অফ প্রপাগেশন যদি 2 পাই ডিস্টেন্স বরাবর আমি দেখি ফর আ পার্টিকুলার টাইম, তাহলে নাম্বার অফ কমপ্লিট ওয়েভ লেন্থ কতগুলো আছে সেটা হচ্ছে কে। আবার এইভাবে বলা যেতে পারে যে ইউনিট ডিস্টেন্স অ্যালং দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ দ্য ওয়েভ, ইউনিট ডিস্টেন্সে কতটা ফেজ চেঞ্জ হচ্ছে সেটাকে কে বলা যেতে পারে। এবং কেটাকে যেহেতু একটা ভেক্টর হিসেবে ট্রিট করা হচ্ছে, তাহলে এর বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন কম্পোনেন্ট থাকতে পারে, এবং সেই কম্পোনেন্টগুলোর মিনিং হচ্ছে ওই পার্টিকুলার ডিরেকশনে ইউনিট ডিস্টেন্স ট্রাভেল করলে ফেজ চেঞ্জ কত হবে। দোজ আর দ্য ভ্যালুজ অফ দ্য কম্পোনেন্টস ইন দ্যাট ডিরেকশন। এবং এই কম্পোনেন্ট কে এক্স কে ওয়াই কে জেড এইগুলোর রেঞ্জ হতে পারে -ইনফিনিটি টু +ইনফিনিটি, কারণ রেঞ্জ
মানে ফেজ চেঞ্জ সেটা নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে, এবং উইচ গোজ ওয়েল উইথ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল নোশন যে যেহেতু আমি মোমেন্টাম ইকুয়ালস টু এইচ ক্রস কে বলছি, তাহলে মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটাকে আমরা কে ভেক্টর কোয়ান্টিটির সাথে রিলেট করলাম ফর দ্য ম্যাটার ওয়েভ, এবং মোমেন্টামের যেমন বিভিন্ন কম্পোনেন্ট থাকে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, ঠিক একই রকমভাবে কে এটারও বিভিন্ন কম্পোনেন্ট হতে পারে যেগুলো পজিটিভ নেগেটিভ হতে পারে। সো ইন কোয়ান্টাম মেকানিক্স px is h cross kx, py is h cross ky, and pz is h cross kz, which is obvious.